নমস্কার, আমি দিয়া আবারও চলে এসেছি গল্প না, ঘটনা নিয়ে। চলুন শুরু করা যাক আজকের ঘটনা। পারুল আমাকে যেভাবে বলেছে আমি সেইভাবেই পড়ে শোনাবো আপনাদের। আমি পারুল। প্রথম যেদিন আমি পা দিলাম আমার শ্বশুরবাড়িতে বিয়ের সাজে, বাড়ির গেটে ঢুকতে গিয়েই আমার অন্যায় টান লাগে। আমি নিজেই সেটা ছাড়িয়ে দিই, কারণ আমার বর্মশাই মানে শুভ তখন ট্যাক্সি থেকে জিনিসপত্র নামাচ্ছিল। একটা একদম ছোট্ট মাটির বাড়ি। আমি ঘরে প্রবেশ করতে যাব, তখন শুভ বলল, দাঁড়াও, আমি নিজে আগে যাব ভেতরে, তুমি না। কারণটা হলো বড়রা কেউ নেই, তাই আমি তোমাকে বরণ করব। এই বলে ঘরে ঢুকে একটা মোমবাতি জ্বালিয়ে নিয়ে এসে আমার সামনে ধরে মোমবাতিটাকে ঘোরাতে থাকে। আমি একটু হেসে বললাম, খুব খিদে পেয়েছে, চলো আগে আমরা ঘরে ঢুকি। এরপরে আমরা দুজনে হাত ধরে একসাথে ঘরে ঢুকি। আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত। আমরা ঘরে ঢুকে বিয়ের পোশাক দুজন ছেড়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে গেলাম রাতের খাবারের ব্যবস্থা করতে। আর আমার হাতে হাতে শুভ এগিয়ে দেয়। এবার বলি আমার পরিবারের কথা। আমার মা একটি স্কুলের ভূগোলের টিচার ছিল, আর ওই একই স্কুলে আমার বাবা অঙ্কের টিচার ছিল। আমার যখন 8 বছর বয়স, তখন মার স্কুলে একটা ঘটনা ঘটে। স্কুলের একটা জিনিস পাওয়া যাচ্ছিল, সেটা নাকি মায়ের হাতে শেষ দেখা গেছে। তারপর থেকে আর খুঁজে পাচ্ছিল না। মাকে স্কুল কর্তৃপক্ষ চুরির অপবাদ দেন। এই কথা শুনে বাবার মাথা খুব গরম হয়ে গেছিল এবং মাকে কিছু বলার সুযোগ না দিয়ে সব টিচারদের সামনে বাবা গায়ে হাত তুলতে যায় এবং খুব অপমান করে। মা এই শুনে সোজা বাড়ি চলে আসে। আমাদের বাড়ির পেছনে পুকুর পাড়ে একটা আম গাছ আছে। ওই আম গাছে মা গলায় দড়ি দিয়ে মারা যায়। ওই অপমান মা সহ্য করতে পারেনি। গায়ে হাত তুলতে যাওয়া, চোর বদনাম, মা মেনে নিতে পারেনি সেদিন। আমার ঘরে তখন অসুস্থ ঠাকুমা আর আমি তখন ঘুমোচ্ছিলাম। বাবা এসে বলল ঠাকুমাকে, মা, প্রতিমা কোথায়? আমার মার নাম প্রতিমা। ঠাকুমা বলে, প্রতিমা তো এসে ঘরে ঢুকে ব্যাগ রেখে চলে গেছে। কোন দিকে গেছে কিছু বলেছে? ঠাকুমা তখন বলল, না, দরজাটা আস্তে বন্ধ করে আমাকে কিছু না বলে চলে গেছে। বাবার আওয়াজে আমি উঠে পড়ি, আর বাবা বেরিয়ে পড়ে মাকে খুঁজতে। আমি ঠাকুমাকে বললাম, কি হয়েছে, মা কোথায়? ঠাকুমা বলল, তোর মা কোথায় গেছে আমি কি করে বলি বলতো? এসেই তো বেরিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করে তারপর পুকুর পাড়ে গিয়ে দেখে আম গাছে যেই শাড়িটা পরে মা স্কুলে গিয়েছিল সেটা দিয়ে গলায় দড়ি দিয়ে মুড়ে গেছে। পরে অবশ্যই স্কুলের থেকে সবাই এসে আমার বাবা ঠাকুমার কাছে ক্ষমা চেয়ে গেছে, কারণ যেই জিনিসের জন্য চুরির অপবাদ দিয়েছিলেন সেটা পাওয়া গেছে। কিন্তু আমার মা তো আর ক্ষমাতে চলে আসেনি। এইভাবেই কেটে যায় 2 বছর। এদিকে ঠাকুমার শরীর অবস্থা আরও খারাপের দিকে। একদিন ঠাকুমা বাবাকে বলে, তুই একটা বিয়ে কর, পারুল অনেক ছোট। আমার কথা রাখ। ঠাকুমার কথা মতো বাবা আবার বিয়ে করে। আমার সেই মা খুব মিষ্টি, খুব ভালো। তারপর একটা ভাই হলো। আমি খুব আনন্দ পেয়েছিলাম যেদিন আমি প্রথম ভাইকে আমার কোলে নিয়েছিলাম। আমি নতুন মাকে মামুনি বলতাম। মামুনি কখনো আমাকে কষ্ট দেয়নি, বকেনি। ভাইকে আমাকে একই চোখে দেখত। ঘুরতে যাওয়া, শপিং করা, সব কিছু আমরা একসঙ্গে করতাম। কিন্তু কোথাও গিয়ে দেয়ালে টাঙানো ছবিটার দিকে তাকাতেই আমার 2 চোখ ভরে জল এসে যেত। আমি মাকে ছোটবেলায় খুব দেখতে পেতাম। দেখতাম মা কম্পিউটারে বসে আছে, আর আমি মা বলে জড়িয়ে ধরতেই দেখি চেয়ারে কেউ নেই। আমি শুধু চেয়ার ধরে দাঁড়িয়ে আছি একা।
যেই গাছটায় মা গলায় দড়ি দিয়েছে আমাদের জানালা খুললেই দেখা যেত, তাই বাবা ওই জানালাটা খুলতে দিত না। আমি বাবা না থাকলে তখন ওই জানলাটার সামনে গিয়ে দাঁড়িয়ে গাছটা দেখতাম আর মনে মনে ভাবতাম, আম গাছটা যদি না থাকতো তবে হয়তো মা মরে যেত না। ওই জানালায় দাঁড়িয়ে মায়ের সাথে কাটানো সময়গুলো আমার চোখের সামনে ভেসে আসতো। একদিন ভাই আর আমি বাড়িতে একা, কারণ মামুনি আসার 6 মাস পর ঠাকুমা মারা যায়। বাবা আর মামুনি দুজনে বেরিয়েছে একটা কাজে। আমি জানালা খুলে তাকিয়ে আছি অনেকক্ষণ ধরে। হঠাৎ কে যেন বলে উঠল, কি দেখছিস পারুল? দেখ ঘুরে, এই তো আমি। আমি বললাম, এ তো আমার মায়ের গলা। আমি ঘুরে তাকাতেই দেখি আমার মা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি সঙ্গে সঙ্গে মাথা ঘুরে পড়ে যাই। এরপর বাবা ওই জানালাটি পাকাপাকি ভাবে বন্ধ করে দেয়, যাতে আমি ওখান থেকে আর না কিছু দেখতে পাই। ওই দিনের পর থেকে আমি প্রতিদিন ওই গাছকে জড়িয়ে ধরে বলতাম, মা আমি স্কুলে যাচ্ছি, কলেজ যাচ্ছি। এমনকি বিয়ের দিনও বাবাকে মামুনিকে বলিনি, কিন্তু ভাইকে আর গাছের সামনে দাঁড়িয়ে মাকে বলে বেরিয়েছিলাম। আমার নিজের বিশ্বাস ছিল মা আমার সব কথা শুনতে পায়। এই বিশ্বাস আমাকে অনেক সাহস দিয়েছে। এইভাবেই আমি কলেজের গণ্ডি পেরিয়ে চাকরি করা শুরু করি। আর এই চাকরি করতে করতে শুভর সাথে আমার প্রথম দেখা। শুভর অফিস আর আমার অফিস পাশাপাশি, আর একই বাসে আমরা প্রতিদিন যাতায়াত করতাম। একদিন আমাকে শুভ বলল, কালকে কি আমরা আলাদাভাবে দুজনে একটা ক্যাফেতে বসতে পারি? যদি তুমি রাজি থাকো তাহলে নয় কালকের দিনটা আমরা দুজনে একসাথে কাটাই। এই কথাটা শুভর মুখে শোনার পর আমার নিজের খুব ইচ্ছে করলো দেখা করতে। আমি তখন শুভকে বললাম, হ্যাঁ আমি আসব। পরের দিন সকাল হতেই ভাইকে বললাম, আজ আমি একজনের সঙ্গে দেখা করতে যাব ক্যাফেতে। তার নাম শুভ। আমার সাথে 1 বছরের আলাপ। অফিসে যাতায়াতের পথে। আমরা দুজন পাশাপাশি অফিসে চাকরি করি। তুই কিন্তু মামুনি আর বাবাকে বলবি না, তোকে জিজ্ঞাসা করলে বলবি জানি না। আমি বিকেল 5টায় দেখা করতে গেলাম শুভর সাথে ক্যাফেতে। আমি ঢুকতেই দেখি শুভ বসা আমার জন্য গেটের দিকে তাকিয়ে আছে। আমি টেবিলে গিয়ে বসতেই 2টো কফির অর্ডার দিল। আর আমার ওই দিন শুভকে একটু নার্ভাস লাগছিল। আমি বলেই ফেললাম, শুভ তোমার শরীর ভালো আছে তো? শুভ মাথা নেড়ে এক মুখ হাসি নিয়ে আমায় বলল, কেন, আমাকে কি দেখে শরীর খারাপ মনে হচ্ছে? দুজনের কফি এলো। কফিতে চুমুক দিতে দিতে শুভ বলল, আমার সম্ভবত আমার ব্যাপারে কিছুই বলা হয়ে ওঠেনি। তোমার কথা তো আমাকে সব বলেছ পারুল। আজ আমার কথা কিছু তোমাকে বলতে চাই, তুমি শুনবে তো? আমি বললাম, হ্যাঁ শুনবো, বলো। আমরা ছোটবেলা থেকে খুব গরিব, কিন্তু ভীষণ শান্তিতে ছিল। আর এই শান্তির মাঝে এলো এক বন্ধু পরাণ। ধীরে ধীরে কাছের বন্ধু হয়ে উঠল। বাবাকে যা বোঝাতো তাই বুঝতো। আর একদিন বাবাকে বলে, তোমার হাতটা দাও তো। বাবা বলে, কেন? পরাণ কাকু বলে, আমি একটু একটু হাত দেখতে পারি। এই বলে হাতটা ধরেই বলে, হ্যাঁ আমি যা ভেবেছিলাম, তোমার হাতে ভালো ব্যবসার যোগ আছে। কিছু টাকা জোগাড় করো, তারপর নয় আমি বলবো কি ব্যবসা করবে। বিরাট যোগ তোমার হাতে। বাবা জিজ্ঞাসা করলো পরাণ কাকুকে, কত টাকা লাগবে? কাকু বলল, 3 লাখ টাকা হলেই হবে। বাবা বলে, ওরে বাবা, এত টাকা? বাবা মা আলোচনা করে সিদ্ধান্ত নেয় বাড়ির কাগজপত্র রেখে 3 লাখ টাকা লোন নেবে।
পরাণ কাকুর এক লোকের কাছে থেকে কাগজপত্র রেখে 3 লাখ টাকা নেয় বাবা। আমার তখন 12 বছর বয়স। আমি তখন দেখতাম আর শুনতাম। একদিন কাকু এক ভদ্রলোককে নিয়ে বাবার কাছে আসে আর বলে ওনার পাম্পের বিজনেস, ওনাকে 3 লাখ টাকা দিলে মাসে 30,000 টাকা করে প্রতি মাসে দেবে আর কি, সুদ হিসাবে। ভালো করে না বুঝে শুনে বাবা রাজি হয়ে যায় এবং টাকাগুলো সব দিয়ে দেয়। আমার এখন মনে হয় বাবা তখন ভ্রমে ছিল, না হলে এমন কাজকে কেউ করে? পরের মাসে সুদের টাকা তো দূরের কথা, আসল টাকারও কোনো খোঁজ নেই। বিজনেসের লোকটাও নেই, পরাণ কাকুও নেই। বাবা থানাতে ডায়েরিও করে, এদিকে ধমকি দেয় বাবাকে প্রায় দিন, টাকা দিন নয়তো বাড়িটা আমাকে লিখে দিন। একদিন আমি স্কুল থেকে এসে শুনি হার্ট ফেল করেছে বাবা। আরও 5 বছর পর মাও আমাকে একা করে দিয়ে চলে যায়। আমার যখন 17-18 বছর বয়স, তখন একবেলা করে এক পাড়ার কাকিমা আমাকে তাদের মুদি দোকানে কাজ দেয়। পড়াশোনার সাথে সাথে নানা রকমের কাজ করে সংসার চালাতাম। আমার বাবার বাড়িটাকে ঋণমুক্ত করেছি। আমাদের ছোট্ট একটা বাড়িটা 3 কাঠা জমির ওপরে। তারপর শুভ একগুচ্ছ গোলাপ দিয়ে আমায় বলল, আমি তোমাকে ভালোবাসি পারুল। আমিও মৃদু হেসে শুভকে বললাম, আমিও তো তোমাকে ভালোবাসি। শুভ বলল, সবকিছু তোমাকে বলতে পেরে নিজেকে খুব হালকা মনে হচ্ছে। শুভ বলল, পারবে সব কিছু শোনার পর আমার সঙ্গে সংসার করতে? আর সেই দিনটি ছিল 14 ফেব্রুয়ারি, মানে ভালোবাসার দিন। আমি শুভর হাত ধরে বলেছিলাম, আমি যতদিন বেঁচে থাকব তোমার হাত আমি ছাড়ব না। এরপর মাস 3 পর রেজিস্ট্রি করে বিয়ে করি। আর এটাই ছিল আমাদের দুজনের নতুন পথ চলা। এই ছিল ঘটনা। আপনাদের যদি এই ঘটনা ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলবেন না। নমস্কার।